মাননীয় অধ্যক্ষ মহোদয়, 2024 এবং 25-এর যে বাজেট মাননীয় অর্থমন্ত্রী গত 1 তারিখ মার্চ যাতে এই বিধানসভায় রেখেছেন 27,804 crores 67 lakhs এবং ডেফিসিট রেখেছেন 410 crores 69 lakhs। প্রথমেই I want to tell the House this budget does not have any target group. It does not have any long-term plan, does not talk explicitly for the downtrodden people, scheduled tribe, scheduled caste, tea garden laborers, unemployed youths, government employees এবং জুমিয়াদের সম্পর্কে চিরমুক্তির কোনো বিধান না রেখেই এই বাজেটটা পেশ করা হলো। When we think of the entire country, আমার মনে হচ্ছে ত্রিপুরা রাজ্য we are going in different direction if we go through this budget. And this budget is not different from last year's budget এবং গত 5-6 বছর ধরে যে বাজেটটা পেশ হচ্ছে I don't see much of difference. বাজেটটা কি হওয়ার উচিত ছিল? For every budget I have to target. আমি যখন আমার পরিবারে একটা বাজেট করি I have to keep something for my food, for my house construction, for my medical expenses, for different parameters in the family যেগুলো দরকার সেগুলো নিয়ে কিন্তু বাজেট। Now I am questioning the government. এই বাজেটের ইন্টেনশনটা কি? What is the aim? Let the people of Tripura know about it. আমি জানি না মাননীয় সদস্য ফাইন্যান্স এক্সপার্ট very senior member of this house Mr. Gopal Rai is looking at me. He must be feeling what this gentleman is going to talk about budget. Budget in a way, if you think, very simple. আর যদি বাজেটকে কেউ করতে না জানে, যে বাড়িতে মুরগির মাংস খায় না সেই বাড়িতে মুরগির মাংস ব্যবস্থা করে দেবে। And আমার ত্রিপুরা রাজ্যে I don't have specific figure. If I take the population 40 to 41 lakhs, এই সমস্ত জনগণকে মাথায় রেখে আমাদের বাজেট তৈরি করতে হবে। And I have called up one honorable members of the house, also some senior officials in the state government, যে আমার ত্রিপুরায় 40-41 লক্ষ মানুষের মধ্যে কত মানুষ এখনো the erstwhile ওই টার্মটা কি নেই এখন বিলো পভার্টি লাইনের মধ্যে আছে। তখন আমাকে বলা হলো there is no word below poverty line now. এখন একমাত্র প্রায়োরিটি গ্রুপ বলে একটা শব্দ আছে যাদেরকে আমরা প্রায়োরিটি দিয়ে থাকি, and that figure is around 29 lakhs. অর্থাৎ 40-41 লক্ষ মানুষের মধ্যে আমার 29 লক্ষ মানুষ। আমি এখন যদি পার্সেন্টেজে বলি গ্রামের খেটে খাওয়া মানুষ কিন্তু এটা বুঝবে না। দ্যাট ইজ ওয়াই আমি বলছি সারা রাজ্যের মানুষ বাজেট অধিবেশন দেখছেন, 40-41 লক্ষ মানুষের মধ্যে
29 লক্ষ মানুষ হচ্ছে প্রায়োরিটি গ্রুপের, মানে দরিদ্র। এই দরিদ্র মানুষকে টার্গেট না করে যদি আমার বাজেটটা আমি তৈরি করি, ডু ইউ ফিল এক ত্রিপুরা সর্বশেষ? ছোট্ট একটা উদাহরণ দেব, জুমিয়া পুনর্বাসন। দি হাইয়েস্ট স্লোগান ত্রিপুরায় জুমিয়া পুনর্বাসন সম্পর্কে আমাদের অপোজিশন বেঞ্চে বাম বন্ধুরা যারা বসে আছেন, দে হ্যাড গিভেন ম্যাক্সিমাম স্লোগান ফর জুমিয়াদের পুনর্বাসন দিতে হবে। নাও আই হ্যাভ ক্রস 50 ইয়ার্স এজ। এই 50 বছরেও জুমিয়ার পুনর্বাসন আর শেষ হলো না। ওয়ের ইজ দ্য প্রবলেম? দ্য প্রবলেম ইজ ইন বাজেটিং। আমরা জুমিয়ার কথা যখন বলি তখন কি বলি? 2টা শুকর দিয়ে দাও, 5টা সুপারির চারা দিয়ে দাও, 5 কেজি চাল ফ্রি দিয়ে দাও। ডু ইউ ফিল বাই ডুইং দিস কাইন্ড অফ বাজেটিং আগামী 1000 বছরেও জুমিয়া পুনর্বাসন শেষ হবে না, জুমিয়ারা কখনোই স্বাবলম্বী হবে না। এন্ড আই পার্সোনালি ফিল যে আমাদের এই ত্রিপুরা রাজ্যে অনেকেই প্রশ্ন করছে স্বাবলম্বী হচ্ছে না কেন? ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট রয়েছে, ট্রাইবেলরা কেন স্বাবলম্বী হতে পারেনি? আই এম কোয়েশ্চেনিং দি গভর্নমেন্ট। ট্রাইবেলদের স্বাবলম্বী করার জন্যে গভর্নমেন্টের পলিসিটা কি? আপনারা জানেন গভর্নমেন্টের পলিসিটা কি? দেয়ার ইজ বাজেট এট এ গ্লান্স। আমি 2023-24 সালে এই বিধানসভায় পা রাখি দ্বিতীয়বারের মতো। ট্রাইবেল ওয়েলফেয়ারের বাজেট ছিল 3.91%। আর এইবার বাজেট এট এ গ্ল্যান্সে আপনারা পাই চার্ট দিয়েছে, দেখবেন এইখানে বাজেটটা ইনক্রিজ করে 4.18% করা হলো। ইয়েস, 4.18%। এই টাকায় ইউ ফিল দ্যাট ট্রাইবেলরা স্বাবলম্বী হবে? আমাকে কেউ বলেছে, দাদা আপনি তো অনেক পরীক্ষা নিরীক্ষা করেন, গবেষণা করেন, চিন্তা ভাবনা করেন, ট্রাইবেলরা কেন স্বাবলম্বী হচ্ছে না? বলছে রোজগারের তো একটা ব্যবস্থা লাগবে। এই আগরতলা শহরের মধ্যে টাকা কোথা থেকে আসবে? ফ্রম ওয়্যার মানি কামস? গুলবাজারে বসে যারা ব্যবসা করছে, দৈনিক 1 কোটি 2 কোটি টাকা রোজগার করছে তারা। আর আমার ধলাই জেলার ছামনু বাজারে যারা বসে বিক্রি করছে, সারা বছরেও তাদের 10 লক্ষ টাকা ইনকাম হচ্ছে না। আই নিড এ প্লেস টু ডু দি বিজনেস। ওই বিজনেস করার সুযোগ ট্রাইবেল মেনকে করে দেওয়া হচ্ছে। এতগুলো দোকান তৈরি হয়েছে, কোথায় এসছিদের? কোথায় এসছিদের দোকানের সুবিধা? সমস্ত সুবিধা ওই লোকগুলির হাতেই চলে যাচ্ছে যারা আগে থেকেই ধনী ছিল। গভর্নমেন্ট হ্যাজ টু প্ল্যান। আমার টিপরারা, আমার এসসিরা, আমার পদদলিত লোকেরা যখন সেখানে বিজনেস করতে যাচ্ছে, খোলা আকাশের নিচে বসে তাদের বিজনেস করতে হচ্ছে। And because of this budgeting system, আমাদের এই ত্রিপুরা রাজ্যে আপনারা দেখবেন যে বছরের পর বছর বাজেট হচ্ছে, কিন্তু এই বাজেটের ফল ত্রিপুরা রাজ্যের গরিব মানুষ পাচ্ছে না। এগ্রিকালচার দপ্তর আমি পড়েছি, এগ্রিকালচার ডিপার্টমেন্ট ইজ বিং হ্যান্ডেলড বাই দি মোস্ট এক্সপিরিয়েন্সড member of this house. Also, he is senior most politician in this state. আইন সম্পর্কে উনি এত জানেন, sometimes I compare him with Google. আমার এখনো যখন সমস্যা হয় আমি ওনাকে ফোন করি, বলুন তো এটি কি ব্যাপার। উনি কোনো বইয়ের রেফারেন্স ছাড়াই বলছেন যে অনিমেষ বাবু এই হবে সেই হবে। আমি মাননীয় কৃষি দপ্তরের মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে মাননীয় অধ্যক্ষ মহোদয় আপনার মাধ্যমে প্রশ্ন করছি, দিস আর ফিউ কোয়েশ্চেন্স। সরকার বলেছে কৃষকদের আয় আমরা দ্বিগুণ করে দেব। শুনতে খুব ভালো লাগে, এমপ্লয়িদের আয় দ্বিগুণ হোক,
এটা না হলেও কৃষকদের আয় দ্বিগুণ করবে সরকার। কোন সরকার? বিজেপি আইপিএফটির সরকার। শ্রেষ্ঠতম স্লোগান এটাই হতে পারে এই দেশের মধ্যে। কিন্তু আমার প্রশ্ন হলো, কোথায় এদের আয় দ্বিগুণ হয়েছে? হয়নি। আপনারাও জানেন কেন হবে? বাজেটে যেভাবে রেখেছে কেন হবে? একটা উদাহরণ দিয়ে বলছি, কৃষি বীমা না ফসল বীমা? ফসল বীমাই হবে। কৃষকদের থেকে টাকা নেওয়া হচ্ছে, প্রতি মরশুমে 10 টাকা করে সমস্ত রাজ্যের সমস্ত কৃষককে পয়সা দিতে হচ্ছে কৃষি বীমার নামে। আমি প্রথম ভাবতাম নরেন্দ্র মোদীজি এসে বিশাল এই দেশের মধ্যে কৃষি কল্যাণকর একটা বীমা এনেছে। আমি খুব খুশি হলাম। বিরোধী দলনেতা হিসেবে বক্তব্য রাখতে হবে, পড়াশোনা করতে হবে। পড়াশোনা করতে গিয়ে দেখলাম যে আসলে এটা সরকারি কোনো বীমা নয়। এই বীমাটা হচ্ছে প্রাইভেট কোম্পানির একটা বীমা। মাননীয় এগ্রিকালচার মিনিস্টার এটা জানবেন। ওই প্রাইভেট কোম্পানির নাম হচ্ছে এইচডিএফসি এরগো জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, যেটা একটা প্রাইভেট কোম্পানি। এই কোম্পানির হাতে শত শত লক্ষ লক্ষ টাকা কৃষকদের থেকে নিয়ে নেওয়া হচ্ছে। অথচ আই এম কোয়েশ্চেনিং, উনি জানবেন, উনি তো বলে উত্তর দেবেন যে কৃষকরা এটা পেয়েছে সেটা পেয়েছে। কিছুদিন আগে অকাল বর্ষণে যখন কৃষকরা ক্ষতিগ্রস্ত হলো, বহু কৃষক আমার কাছে এসে বলছে যে বীমা করার পর বীমা কোম্পানি আমাদের টাকা দিচ্ছে না। I want to draw the attention of the agriculture minister. আপনি এটা খোঁজ খবর নিয়ে দেখুন। এবং এই টাকা তখনই কৃষকরা পেত, এটা আমার মনে হলো, যদি এটা সরকারি একটা বীমা কোম্পানির হাতে যদি তুলে দিতেন, নিশ্চয়ই তাহলে সরকারি কোম্পানি, সরকার মানুষের দায়িত্ব নিত। প্রাইভেট কোম্পানি সে তো মুনাফা লুটার জন্য এটা করছে। মাছলি থেকে, মাছলি মানে ধলাই জেলার মাছলি, ওই মাছলির লোকেরা আমাকে বলছে যে মাছলিতে 500-600 কৃষক পরিবার আছে এবং অধিকাংশ যে পরিবার বাঙালি অংশের মানুষ, তিপ্রারা কতিপয় আছে কৃষক, তারা বলছে যে 90% মাছলি এলাকার লোকগুলো হচ্ছে কৃষক। এবং মাছলির একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বাজারে প্রথম ফুলকপি মাছলি থেকে আসবে, কাঁচা লঙ্কা মাছলি থেকে আসবে। এটা আমাদের বর্ষিয়ান লিডার, এই হাউসের সিনিয়র মেম্বার বিরোজিৎ সিনহার মতো লোকেরা জানবেন যে মাছলিকে ছেড়ে ত্রিপুরার কৃষি ক্ষেত্রে আমরা যদি বক্তব্য করি এটা ভুল হবে। এরা বলছে যে দাদা, কেউ বলছে স্যার এই যে কিষাণ ক্রেডিট কার্ড আমাদের এই মাছলিতে এই 500-600 পরিবারের 10% কৃষকদের হাতেও এই কিষাণ ক্রেডিট কার্ড আমাদের কাছে নেই। আমরা যেভাবে কৃষি কাজ করছি, ব্যাংক থেকে আমরা ঋণ নেব, এই কার্ডটাই নেই আমাদের কাছে। আমরা বাজারে চড়া সুদে ঋণ নিয়ে কৃষি কাজ করছি। আর আমাদের এখানকার সরকার বলছে যে কিষাণ ক্রেডিট কার্ড দেওয়ার ক্ষেত্রে ত্রিপুরা সরকার ভারতবর্ষের মধ্যে অন্যতম একটি রাজ্য। আপনি খোঁজ নিয়ে নেবেন, এই বাজেটের মধ্যে যেভাবে আপনারা উল্লেখ করেছেন, ইন পার্টিকুলার ইন এগ্রিকালচার ডিপার্টমেন্ট, আই এম নট ভেরি হ্যাপি অ্যাবাউট। এবং আপনারা জানেন এটাকে পার্বত্য ত্রিপুরা বলা হয়। ত্রিপুরাটা কিন্তু সমতল ত্রিপুরা খুব কম। মোস্ট অফ আর ল্যান্ড ইন ত্রিপুরা এটা হচ্ছে পর্বত, পাহাড়। এই পাহাড়ের গায়ে কি করে চাষ করতে হবে তার কোনো উল্লেখ নেই এই বাজেটের মধ্যে। আপনারা ভাবতে পারেন পাহাড়ে কি চাষ হবে?
I am telling in the house, মাননীয় মুখ্যমন্ত্রী আমার বক্তব্য শুনছেন, and he will definitely take note of this. পাহাড়ের গায়ে চাষ করে সিকিম রাজ্য দেখিয়ে দিয়েছে ভারতবর্ষের মধ্যে যে পাহাড়ে কি করে চাষ করতে হয়। মিজোরাম দেখিয়ে দিয়েছে পাহাড়ের মধ্যে কি করে চাষ করতে হয়। and in the world, সাউথ চায়না দেখিয়ে দিয়েছে পৃথিবীকে যে পাহাড়ের গায়ে কি করে চাষ করতে হয়। টুডে আফগানিস্তান, যাকে আমরা উগ্রবাদের দেশ বলতাম, টুডে আফগানিস্তান হ্যাজ সারপ্লাস ফ্রুট সাপ্লাই ইন দি ওয়ার্ল্ড। ভারত এবং পাকিস্তানকে এরা ছাড়িয়ে গেছে ফ্রুটস এক্সপোর্টের মধ্যে। তো পাহাড়ে টিলা টং করে পর্বতে চাষ হয় না, এটা কিন্তু ভুল থিঙ্কিং। এন্ড মাননীয় কৃষিমন্ত্রী এই বিষয়গুলো দেখবেন। নাও কাম টু হোয়াট ইজ বাজেট। বাজেট ইজ টু মেক পিপল সেলফ রিলায়েন্ট। লেট আস টক অফ রাবার চাষীদের ক্ষেত্রে বলি। ত্রিপুরা রাজ্যে আমরা নাকি ভারতবর্ষের মধ্যে সেকেন্ড লার্জেস্ট রাবার গ্রোয়ার ইন দি কান্ট্রি। উই টেক দ্যাট প্রাইড। ত্রিপুরা রাজ্যের আয়তন হচ্ছে ছোট, বাট ইন রাবার গ্রোয়িং উই আর দ্য সেকেন্ড লার্জেস্ট ইন দি কান্ট্রি। কিন্তু এই হাউসের মধ্যে আমরা যারা আছি, আপনারা বিশ্লেষণ করুন, এই যে রাবার চাষিরা উঠে আসছে ত্রিপুরায়, এটি কি গভর্নমেন্ট পরিকল্পনা করে উদ্যোগ নিয়ে করেছে? কিছুটা করেছে। I don't say government has not done anything, but out of 100%, maybe 10 to 20% is government initiative. যাহারাই করেছেন, কৃষকরা নিজের থেকে নিজের চেষ্টায় এই রাবারটা করেছে। কিন্তু আজকে সেকেন্ড লার্জেস্ট গ্রোয়িং স্টেটে রাবার চাষীদের কি অবস্থা, মাননীয় মুখ্যমন্ত্রী এটা নোট নেবেন, খোঁজ নেবেন, বসবেন। রাবার চাষীদের কি দুর্দশা হচ্ছে এটা জানতে হবে। রাবার প্রাইস ইজ কামিং ডাউন, ফলিং ডাউন। কৃষকদের, ধান চাষীদের ক্ষেত্রে আমরা বলি যে মিনিমাম সাপোর্ট প্রাইস এমএসপি। আই থ্যাংক দ্য প্রাইম মিনিস্টার অফ দি কান্ট্রি টু টেক দি ইনিশিয়েটিভ টু সাপোর্ট দি ফার্মার্স উইথ মিনিমাম সাপোর্ট প্রাইস দিয়ে, যেটাকে উনি একটা কনসেপ্ট নিয়ে গিয়ে এলেন কৃষকদের সাথে। Why can't we give MSP for the rubber growers in our state? এইগুলো মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই এই বিষয়গুলো দেখবেন। এবং রাজ্যের সরকারটা কি করছে রাবার চাষীদের জন্য? এমএসপি তো দূরের কথা, ফরেস্ট অ্যাক্টে লেখা ছিল 25 কানিজ ল্যান্ড, যারা পর্বতবাসী, জঙ্গলে যারা বসবাস করছেন আদিবাসী, তাদের হাতে 25 কানি করে জমির পাট্টা দেওয়া হবে। কিন্তু আমাদের সরকারটা পাট্টা না দিয়ে এখন কি করছে? ভারতবর্ষের সরকারি ফরেস্ট কনজারভেশন অ্যাক্টটাকে চেঞ্জ করে কি বলছে, যারা ফসল অর্থকরী ফসল করবে, পাহাড়ে যারা বসবাস করবে, শুধু তারা না, প্রাইভেট কোম্পানি অলসো ক্যান গো ইন দি ফরেস্ট। কৃষকরা, সাধারণ মানুষ, পাহাড়ে যারা বসবাস করছে আদিকাল থেকে, এরা উচ্ছেদ হচ্ছে। কারা আসছে? বিগ বিগ মাল্টিন্যাশনাল কোম্পানিজ। তারা ব্যবসা করবে, ট্যুরিজম লজ বানাবে, মাইনিং করবে। দে হ্যাভ এন্টার্ড। আর জমির মালিকানা এই সরকার, প্রফেসর ডক্টর মানিক সাহাজির সরকার, এই সরকারের প্রতি মানুষ অনেক কিছু আশা রাখছে। এই সরকার এসে, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করবো আপনার মাধ্যমে, আপনার এই কিছু সময় যে মুখ্যমন্ত্রিত্বকালীন কতজনকে জমির মালিকানা করে দিয়েছেন, এটা কিন্তু আমাদের জানার দরকার রয়েছে। এবং রাবার চাষি কৃষকদের ঋণ, ব্যাংক লোন কি হারে ত্রিপুরার, I can tell you 70% of কৃষকরা আজকে ঋণ নিয়ে তারা জর্জরিত। আমি যখন শুনি ভারতবর্ষের সরকার বহু বড় বড় কোম্পানির, আমি নাম নেব না,
তাদের হাজার হাজার টাকা ঋণ মুকুব করে দিয়েছে। আমাদের এই সরকারের আমাদের কি উচিত না যে আমার ত্রিপুরা রাজ্যে যারা 60,000, 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা করে ঋণ নিয়েছে তাদের ঋণ আমরা মুকুব করব না? তাদের জন্য আমরা এগিয়ে আসব না? আমাদের এই রাজ্যে আপনারা সবাই জানেন, মোস্ট অফ দি পলিটিশিয়ানস উই নো অ্যাবাউট ইট, টি গার্ডেন লেবারার্স। আমাকে অনেকে এসে বলে যে আপনি বিরোধী দলনেতা, আমাদের কথা বলুন। 52টা চা বাগান রয়েছে ত্রিপুরায়, 52। এবং এই চা বাগানে যারা শ্রমিক হিসেবে কাজ করছেন তারা আজকে থেকে প্রায় 80-100 বছর আগে ত্রিপুরায় এসছে। এই চা শ্রমিকদের 95% of them, I can tell you, হাজারো যে চা বাগান শ্রমিক, 95% of them have no land, এবং তাদের যে দৈনন্দিন যে মজুরি, এই মজুরির বাবদ অনলি সরকারিভাবে আই এম শিওর ইট ইজ 222 টাকা করে দেওয়া হয়। চা বাগান বলতে নর্থের আমাদের যারা প্রতিনিধিরা রয়েছেন, মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কুরাই মহোদয় চা বাগান সম্পর্কে জানবেন যে এই চা বাগানের শ্রমিকরা কিন্তু বেহাল দশার মধ্যে আছে। তাদের খবর সরকার রাখছে না, একটু খবর নেবেন তাদের। এই বাজেটে আমি আশা রেখেছিলাম স্পেসিফিক্যালি ফর টি গার্ডেন লেবারার্স একটা সংস্থান থাকবে, তাদের বাড়ি ঘরের অবস্থা, তাদের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য তাদেরকে যেন স্বনির্ভর করা যায়, এই সমস্ত সংস্থান আপনারা রাখবেন। নাও কাম টু দি পয়েন্ট। আমাদের পশ্চাৎপদ অংশের যারা এসসি সম্প্রদায়ের জন্য এই বাজেটে আমি তেমন বেশি কিছু উল্লেখ দেখি নাই। কর্পোরেশন করেছে, সরকার করেছে, বামেদের আমলেই করেছে। এবং ইন দি লাস্ট 6 years, লেট মি টেল ইউ, এই যে এসসি কর্পোরেশন, এসটি কর্পোরেশন, ওবিসি মাইনরিটি কর্পোরেশন গুলো এটা বন্ধ হওয়ার পথে। নো মানি। পান খেয়ে পানির পিক ফেলে ফেলে এই বিল্ডিং গুলোর অবস্থা শেষ করে দিয়েছে। বন্ধ হয়ে যাবে। যারা চেয়ারম্যান আছেন আপনারাও জানবেন, নো মানি, ইউ ক্যান প্ল্যান। এসটি কর্পোরেশন, এসসি কর্পোরেশন থেকে লোন নেবে, বেকাররা লোন পাচ্ছে না। লোন নেওয়ার যে জটিলতা, এইখানে মানুষ 5,000 টাকার লোন নেওয়ার জন্য 10,000 টাকা খরচ করতে হচ্ছে। কেন ফাইন্যান্স এই বাজেটের মধ্যে এইগুলো উল্লেখ থাকবে না? মাই কোয়েশ্চেনস আর সিম্পল। আমি ওই হেন্ডারসনের মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স ওইখানে যাব না, ল অফ ডিমিনিশিং রিটার্নে সেখানে যাব না। মাই অনলি কোয়েশ্চেন ইজ ফর দি পুর পিপল অফ দি স্টেট। আরো আমি দেখে অবাক হলাম, মিড ডে মিল। মিড ডে মিল একটা বিশাল, সরকার বলছে বিশাল একটা সাকসেস। আমরা দিন দুপুরে ছাত্রছাত্রীদের খাওয়া দাওয়া করাচ্ছি, এটা কিন্তু বিশাল জিনিস। এবং তাতে নাকি ড্রপ আউট কমবে। আমি প্রথমবার যখন এমএলএ ছিলাম, আজকে যিনি সিপিএম দলের পরিষদীয় নেতা সম্মানীয় জিতেন্দ্র চৌধুরী মহোদয়, উনি মন্ত্রী ছিলেন, উনি ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার ছিলেন তখন। ওনাকেও বলতে শোনা গেছে তখন যে মিড ডে মিল চালু করার ফলে ড্রপ আউট ছেলে মেয়েদের সংখ্যা কমেছে। ভেরি নাইস। কিন্তু এই বাজেটে যারা মিড ডে মিলকে চালু করবে, কাজ করবে মিড ডে মিলকে নিয়ে, তাদের যেন বেতন ভাতা ঠিক থাকে, বৃদ্ধি পায়, তার কোনো সংস্থানই রাখা হলো না। ইউ হ্যাভ টু কিপ। আমি যদি না চাই সেখানে কি করে আসবে? এন্ড দি বিগেস্ট ফ্ল আই এম টেলিং, যারা আমাদের এই লাইভ শো দেখছেন বা সরকারি আমলা, মিডিয়া, রাজ্যের সমস্ত অংশের মানুষ যারা এই আমাদের বক্তব্যকে শুনছেন, আলোচনাকে শুনছেন, আই টেল ইউ ওয়ান থিং, এটা বিপজ্জনক। মাননীয় ফাইন্যান্স মিনিস্টার, উনি বিজ্ঞ মানুষ, অর্থ দপ্তরে 1 বছরের মধ্যে
অনেক নলেজ উনি গেইন করেছেন, ওনার বক্তব্যগুলো খুব ভালো লাগে। হি ইজ ভেরি স্পেসিফিক when he talks. আমি যে পয়েন্টে জিজ্ঞেস করব এটা আপনি নোট রাখবেন, বিকজ ইউ হ্যাভ টু রিপ্লাই দিস। এখানে একটা জিনিস, বিপজ্জনক জিনিস দেখেছি আমি, 26% গতবারের যে টাকা, সেই টাকা আমরা খরচ করতে পারি নাই। সিএজি রিপোর্ট বলছে, এটা অনিমেষ দেববর্মার রিপোর্ট না, আই এম সরি। সিএজি এই কথা বলছে যে 26% অফ দি প্রিভিয়াস ফাইন্যান্সিয়াল ইয়ার যে বাজেটটা হলো, এই টাকা আমরা খরচ করতে পারি নাই। হোয়াট ডাজ ইট মিন? আমাকে টাকা দেওয়া হলো, আমি খরচ করতে পারছি না, তাহলে এটা বোঝা গেল আইদার আই এম ইনক্যাপেবল অফ স্পেন্ডিং দ্যাট মানি অর আই ডোন্ট হ্যাভ এনি প্ল্যান। আমি বিধানসভায় দাঁড়িয়ে বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী যদি আমাকে 1 কোটি টাকা এখন দিয়ে দেয়, আমি 8টার মধ্যে, রাত্রি 8টার মধ্যে আমি 1 কোটি টাকা খরচ করে ফেলব, বিকজ আই হ্যাভ স্পেসিফিক প্ল্যান। আমার এই করতে হবে, সেই করতে হবে, এভরিথিং। ইট ডাজ মিন ইউ ডোন্ট হ্যাভ প্ল্যান, প্রপার প্ল্যান নেই বলে আপনারা খরচ করতে পারেন। এইটার কিন্তু ফল হবে। এইখানে আমরা যাই বলি, ডাবল ইঞ্জিন সরকার, ট্রিপল ইঞ্জিন, ফরগেট ইট। দিল্লিতে যারা বসে দেশের সরকার চালাচ্ছে, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, নীতি আয়োগের ফর্মুলার বাইরে কেউ যাবে না, মাননীয় অর্থমন্ত্রী এটা ভালোই জানে। Since you could not spend 26% of the allotted budget, next year আপনি দেখবেন এই বাজেটটা আমরা যখন পাঠাবো, কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় অর্থ মন্ত্রক আমাদের বাজেট কমিয়ে দেবে। টেক মাই ওয়ার্ড ফর গ্রান্টেড। এটা ভালো না। উই শুড বি এবল টু স্পেন্ড মানি। এবং টাকার জন্য আপনারা উপজাতি কল্যাণের, তিপ্রাসা কল্যাণের কথা বলছেন। আই এম সো হ্যাপি উইথ ইউ অল দ্যাট তিপ্রাসা কল্যাণ হবে। এইবার আমি ভেবেছিলাম যে অন্তত 1,500 কোটি টাকা টিটিএডিসি কে দেওয়া হবে। কি হয়েছে? হাউ মাচ ইউ হ্যাভ গিভেন? গত বছর আই থিঙ্ক 726 বা 76 crore টিটিএডিসি কে দেওয়া হলো। এই বছর 798 করেছে। তো হোয়াট ইজ দি ইনক্রিজ ইন দি বাজেট? যেখানে আপনি নিজে জানেন, মাননীয় মুখ্যমন্ত্রী জানেন, মাননীয় অর্থমন্ত্রী জানেন, মাননীয় অনেক মন্ত্রী মহোদয়গণ জানেন, এডিসিতে বেতন দেওয়ার টাকা নেই। সেইখানে কেন ওই টাকাগুলো, যে টাকাগুলো আমরা খরচ করতে পারছি না, we could have diverted that money, এটা আমরা করলাম না। And এই যে 26% as per CAG রিপোর্ট আমরা খরচ করতে পারলাম না, এটার ভোগান্তিকে ভুগবে কর্মচারী যাদের দিয়ে দেওয়া হচ্ছে। আমি আবারও বলছি, প্রতিটি সেশনে আমরা কর্মচারীদের সম্পর্কে বলি, সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি 46% দিয়ে পাচ্ছে। আমাদের শ্রেষ্ঠ ত্রিপুরায়, আমার জন্মভূমি ত্রিপুরায়, আমাদের মুখ্যমন্ত্রীর জন্মভূমি ত্রিপুরায় আমরা 20% স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িদের দিয়েছি। 26% আমাদের গ্যাপ। এখন কর্মচারীদের প্রশ্ন হচ্ছে, এই 26% খরচ না করে বাজেটটা যখন কমিয়ে দেবে, আমরা কি আর দিয়ে দেখব? মাননীয় পরিষদীয় মন্ত্রী যখন বিরোধী দলনেতা ছিলেন, তৎকালীন বামফ্রন্ট সরকারকে একটা গানের মাধ্যমে উনি প্রতিবাদ করেছিলেন, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, দিয়ে দেখা হবে না। এটা কর্মচারীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। আই ওয়াজ সো হ্যাপি যে গত মাসের, মনে হচ্ছে আমরা মার্চে আছি, 20 তারিখ ত্রিপুরা সরকার সিদ্ধান্ত নিয়েছে যে অ্যাডহক প্রমোশন কে দেখাশোনার জন্য, বিশ্লেষণ করার জন্য, সরকারকে একটা পরামর্শ দেওয়ার জন্য একটা কমিটি হয়েছে। ওই কমিটি মিটিং করে কি উত্তর দিয়েছে কেউ জানা নাই, আমি জানি না। মাননীয় সদস্যরা বা মন্ত্রী মহোদয়গণরা আপনারা জেনেছেন কিনা, আই ডোন্ট নো। এবং যখন মাননীয় মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীগণ যখন
বক্তব্য রাখবেন এই পয়েন্টটা যেন আমাদের খোলাসা করে বলেন যে ওই অ্যাডহক প্রমোশন দেখার জন্য যে কমিটিটা গঠন হয়েছে ওই কমিটিটা কি বলেছে, দ্যাট শুড বি ক্লিয়ার। আরেকটা জিনিস দেখুন, আমাদের অনেক পলিটিশিয়ানদের মিসেসরাও চাকরি করে, হাজারো কর্মচারী বন্ধুরা আছেন। গ্র্যাচুইটি একটা বিশাল জিনিস। রিটায়ারমেন্টের পর যখন মানুষ বুড়ো হয়ে যায় তখন তার সাথে বন্ধুদের সংখ্যাও কমে যায়। আমাকে অনেকেই বলেছে যে অনিমেষ বাবু বৃদ্ধ হয়েন না। আমি বলি কেন? বৃদ্ধ হওয়া একটা অভিশাপ। আপনার বয়স কত কাকু? বলছে 82 বছর। বলছে বার্ধক্যতা নেমে গেলে বন্ধুর সংখ্যা কমে যায় এবং মনটা ঠিকই চলে, ব্রেনটা ওয়ার্ক করে, কিন্তু হাত পা এগুলো চলে না। স্টেপগুলো যখন দেখি তখন মনে হয় আরে এটা তো ঠুক 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 করে উঠবে, কিন্তু যখন উঠতে চাই উঠতে পারি না। এটা হচ্ছে বার্ধক্যের অবস্থা। তো গ্র্যাচুইটি আসলে কর্মচারীরা যে 60 বছর টিল 60 ইয়ার্স পরিশ্রম করেছে তখন গিয়ে সে যেন আর্থিকভাবে সুরক্ষিত থাকে তার উদ্দেশ্যে কিন্তু একটা গ্র্যাচুইটি দিয়ে থাকে। গ্রুপ সি সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে তার গ্র্যাচুইটি কত? 20 লাখ। আর আমাদের এই রাজ্যে, যে রাজ্য আমাদের, আমরা এই রাজ্যের মাটিকে যখন দিল্লি থেকে আসি তখন এটাকে ধরে একটা চুমা দেই যে আমি আমার রাজ্যে এসেছি। এই রাজ্যে গ্রুপ সি এমপ্লয়িরা যখন রিটায়ারমেন্টে যায় তারা পায় 10 লক্ষ টাকা, অর্থাৎ অনলি 50% অফ দি সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি। এদের বক্তব্য হচ্ছে আমাদের অপরাধটা কোথায়? আমি বললাম অপরাধ তো আমি জানি না, তবে সরকারের কাছে আমি আপনাদের এই বক্তব্য তুলে ধরবো, এই ডিফারেন্সটা কেন, এটাও যেন উত্তর দেওয়া হয় আমি অনুরোধ করব। এন্ড নাও এই যে আমাদের ত্রিপুরা রাজ্যে অনেকগুলো ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইসের ক্ষেত্রে আমি মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি এটা মানুষের বক্তব্য। আমি আসলে প্রায় সময়ই ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইস মিনিস্টারকে ফোন করি। ইফ দেয়ার আর প্রবলেমস instantly I call most of the ministers. It is not only with him, even these days মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমার 2-3 বার সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। He was very positive for all the issues. আমি বলবো না যে কেন আমি তা কথা অসত্য কথা বলবো, যে he is not cooperative, he is not concerned about the problems of the people. He responded. তবে এই যে ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইসের ক্ষেত্রে মানে এইখানেই বাজেটটা পড়ার পর বলছে যে আমরা ফ্রিতে চাল দিই। তো অনেক লোক এসে বলছে সরকার কোথায় ফ্রি দিচ্ছে, এটা তো জনগণ, এটা তো কিনে দেওয়া হচ্ছে। এদের প্রশ্ন হচ্ছে যে এমপিরা, এমএলএরা বা দেশের সমস্ত জনপ্রতিনিধিরা, ইলেক্টেড জনপ্রতিনিধিরা কোনো খামার জায়গা নিয়ে সেখানে ধরুন মন্ত্রী মহোদয় শ্রী রতনলাল নাথ মহোদয় উনি ট্রাক্টর চালিয়ে, বা ডক্টর মানিক শাহ, নিমেষ দেববর্মা আমরা ধান চাষ গম চাষ করে এই চালগুলো দিচ্ছি কিনা, এটা তো ওইভাবে দিচ্ছি না। এটা সরকারের কোষাগারের টাকায় কিনে এটা মানুষের কাছে দেওয়া হচ্ছে। তো এদের কথা হচ্ছে এটা তো ফ্রি না, এটার জন্য মানুষ ট্যাক্স দিচ্ছে, মানুষের ট্যাক্স থেকে জনগণের পয়সায় কিনে এটাকে দেওয়া হচ্ছে। আমি বললাম ভাই আমি তো ফ্রি চাল পাচ্ছি না, আর 40 লক্ষ মানুষের মধ্যে 29 লক্ষ মানুষ এই ফ্রি চালের আওতাধীন এসছে। তো আমি সরকারের কাছে বলবো যে যেহেতু 29 লক্ষ মানুষকে দিয়েই ফেলেছে, 40-এর মধ্যে 40 লক্ষ মানুষ কেন ফ্রি চাল পাবেন? হয়ে যাক সবার, আমার ওইখানটায় আসুক, এটা হচ্ছে দাবি। এটা আসলে ফ্রি কিনা মানুষ এটা পরিষ্কারভাবে জানতে চায়, এই চাল দেওয়া এটা ফ্রি কিনা। দিস ইজ ওয়ান। আরো একটা কথা হচ্ছে যে অ্যানিম্যাল হাজবেন্ডারি অ্যান্ড অ্যানিম্যাল রিসোর্সেস,
এই দপ্তরের সংক্রান্ত কিছু কথা রয়েছে। এখানে কি হচ্ছে, বলছে পিগারি বন্ধ হয়ে গেছে, গটারি বন্ধ হয়ে গেছে। একমাত্র ত্রিপুরা রাজ্যে মানুষ, আমি বলি যাই বলুন, যে মাছ চাষে আমরা স্বয়ংভরতা অর্জন করার লক্ষ্যে এগিয়ে চলেছি। কোথা থেকে মাছ আসছে? অন্ধ্র, হায়দ্রাবাদ, তারপর বাংলাদেশ থেকে আসছে, বম্বে থেকেও আসছে কিছু কিছু মাছ, ওয়েস্ট বেঙ্গল থেকে তো আসছে। মানুষ বলছে আমাদের মাছটা কোথায়? এই যে সরকার বলছে মাছ চাষে আমরা প্রায় অলমোস্ট স্বয়ংভরতা অর্জন করেছি, তাহলে আমাদের মাছটা গেল কোথায়? এটা কিন্তু আমি হাসলাম প্রথম। জনগণের প্রশ্নের আর সীমা নাই, জনগণ প্রশ্ন করতেই পারে। মাননীয় ফিশারি মিনিস্টার যখন বক্তব্যটা করবেন, এই ব্যাপারটা আপনি আমার উদ্দেশ্যে তো বলবেন, জনগণের উদ্দেশ্যে এটার একটা উত্তর দেবেন যে আমাদের মাছটা গেল কোথায়, যে আমরা যদি স্বয়ংভরতা অর্জন করি আমাদের মাছ কোথায়। আর এটা যে মাংসে আমরা স্বয়ংবর না, একমাত্র একটা মাংসে আমরা স্বয়ংবর। আপনি জানেন আমাদের ত্রিপুরা মহিলারা যদি শুকরের চাষ না করতো, শুয়োরের মাংস এই বাজারে হইতো না। এবং শুকরের মাংসই কিন্তু সাফিসিয়েন্ট ইন ত্রিপুরা মার্কেট। এবং এটা যদি না হতো আমরা কিন্তু ব্রয়লার ট্রয়লার খেয়ে আর্থ্রাইটিস বিভিন্ন রোগে আমরা শেষ হয়ে যাব। এখন কেন এমএলএরা মন্ত্রীরা আমরা যখন খাই, আমি অনেকের দিকে তাকাই, বলছে মুরগির মাংস, এটি কি? বলছে ব্রয়লার না, কান্ট্রি চিকেন চা। তো এইটার জন্য তো বাজেটে রাখতে হবে। সরকার হ্যাজ টু টেক ইনিশিয়েটিভ টু গ্রো দিস পোল্ট্রি 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 অনলি শুকরের মাংস। তো এই যে শুকরের মাংসটা হচ্ছে, তাহলে ত্রিপুরা মহিলাদের জন্য এখানে কেন বাজেট রাখা হবে না? তাদের স্বয়ং সম্পূর্ণ করার জন্য তাদেরকে আরো বেশি যেন এই কি বলে শুকর যেন তারা পালতে পারে, তার কেন ব্যবস্থা হবে না? আমি এটাই অনুরোধ করব সরকারের কাছে। অ্যানিম্যাল হাজবেন্ডারি অ্যানিম্যাল রিসোর্সেস মন্ত্রী মহোদয় যখন বক্তব্য করবেন, আপনি আশ্বস্ত করবেন গ্রামীণ মহিলাদের যে মা ও বোনেরা আপনারা চিন্তা করবেন না, আই এম দি মিনিস্টার অফ ত্রিপুরা, আই এম এনশিওরিং ইউ আপনারা লক্ষ লক্ষ টাকা ঋণ পাবেন, অনুদান পাবেন। আপনি দেখবেন in tomorrow's newspaper and in tomorrow's sun rising you will become the star of Tripura. এবং পাওয়ার ডিপার্টমেন্ট, দি মোস্ট পপুলার মিনিস্টার আমার কাছে, আমি এটা জনসমক্ষেই বলি। আমাকে অনেকে বলে উনার প্রতি আপনার এত ভালোবাসা কেন? ভালোবাসা তো হচ্ছে কাজের, কর্মের, আলাপ আলোচনা। আমি যদি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দৈনন্দিন আলোচনা করি, দেখবেন আমাদের মধ্যে এই রাজনীতির বাইরেও আরো বেশি বন্ধুত্বতা চলে আসবে। আলোচনাই হচ্ছে মূল কারণ। পাওয়ার ডিপার্টমেন্টে একটা খুব খারাপ ব্যাপার চলছে, কিন্তু পাওয়ার ডিপার্টমেন্টে আপনার বাড়িতে সুইচ গেল, মিটার বক্স গেল, ওয়্যার গেল, এভরিথিং ভোক্তাকে দিতে হবে। নাথিং ইজ ফ্রি নাও, কিচ্ছু নেই। বলছে এত এক্সপিরিয়েন্স মিনিস্টার, উনি এটাকে দেখবেন না? আমি বলছি এই কথা আমি বিধানসভায় দাঁড়িয়ে ওনার চোখে চোখ রেখে আমি বলবো। আমি কিন্তু বলেছি, এটা উত্তর দেবেন আপনি, যে গ্রিড, মিটার, মেইন সুইচ, কেবল, নাথিং, সব ভোক্তাদের, অর্থাৎ ইংরেজিতে এটাকে বলো কনজিউমারদের কিনে দিতে হবে। ওই জিবি হাসপাতালে যেটা হয়, স্যালাইন, ভিটামিন, ট্যাবলেট, এভরিথিং রুগীর পরিবারকে কিনে দিতে হবে, নতুবা তুমি মৃত্যুবরণ করে ডেড বডি নিয়ে বাড়িতে চলে যাও। এই অবস্থা। তো whereas the slogan by the government is we are self-reliant on power generation. বিদ্যুৎ উৎপাদনে ত্রিপুরা স্বয়ংভরতা লাভ করেছে, ভেরি গুড। উই হ্যাভ সারপ্লাস বিদ্যুৎ,
বিক্রি হচ্ছে এখান থেকে। তো আমাদের সারপ্লাস বিদ্যুৎ উৎপাদন করার পরও বিদ্যুতের মাসুল কেন বৃদ্ধি পাবে, কেন ভোক্তাদের থেকে বেশি টাকা নেবে? আসলে এই সমস্ত জিনিস ব্রেইনটাকে কিন্তু শার্প করে দেয়। আমি মাননীয় বিদ্যুৎ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রীকে অনুরোধ করব, যখন আপনি বক্তব্যটা করবেন এই বিষয়টা বলবেন যে আমরা বিদ্যুৎ মাসুল কেন বৃদ্ধি করছি, কেন আমরা মানুষকে বলছি সমস্ত পাঁচ আপনারা কিনে দিন তবেই আমি এই কাজগুলো করে দেব। এই উত্তরগুলো আপনি নিশ্চয়ই দেবেন, এটা আমার আশা এবং বিশ্বাস থাকবে আপনি দেবেন। আর এটা হলো, এখানে দেখুন এই যে এমএলএদের মন্ত্রীদের বেতন ভাতার বিলটা এলো না। আই এম ডিপলি শক। এবং ওই মিটিং এর মধ্যে আমি কিন্তু আই ওয়াজ সো সিরিয়াস, আই ওয়াজ সিটিং ইন বিটুইন জিতেন্দ্র চৌধুরী মহোদয় এন্ড পরিষদীয় বিষয়ক মন্ত্রীর মাঝখানে বসে, দিস সাইড ইজ অলসো মাচ এল্ডার ব্রাদার, দিস সাইড অলসো মাচ এল্ডার ব্রাদার। অনেকগুলো খাওয়া দাওয়া হলো মিটিং এর মধ্যে, আমি খাইনি, কারণ আই ওয়াজ সিরিয়াস ইন দি বিল। যে এমএলএদের মন্ত্রীদের বেতন ভাতা বৃদ্ধি হবে, এটা আমারও তো বৃদ্ধি হবে, এটা এই বিধানসভায় আনা হয়। আই ওয়াজ শকড, কেন আনা হলো না? এভরিথিং প্রিন্টেড, হাউসে শুধু প্লেস করা। এইটার মনে হয় একটা কারণ হতে পারে যে মেবি পার্লামেন্ট ইলেকশন আছে, জনগণ কি বলবে? জনগণ কি বলবে? জনগণ কি চায় যে এমএলএরা ফাটা জামা পরে জনগণের কাছে যাক? দে অলসো নো if their life is enhanced, our life also can be enhanced. যে যাই লিখুক, আমি ক্ষমা চাইব, কিন্তু এটা ছিল আমাদের আলোচনা। কিন্তু এই 26% টাকা খরচ করতে না পেরে যদি বাজেটটা কমিয়ে দেয়, তখন কি এই বিলটা উত্থাপন হবে কিনা, এটাও আমার প্রশ্ন থাকবে। এবং দিস হ্যাজ টু বি আনসার্ড এট দ্যাট টাইম। আমি আর একটা জিনিস দেখেছি এই বাজেটের মধ্যে, মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী উভয়কে দৃষ্টি আকর্ষণ করে বলছি, এমজিএন র্যাক্স, আগে কি ছিল? এমজিএন রেগা, এখন হচ্ছে এমজিএন র্যাক্স স্কিম। আমার কাছে, আপনার কাছে, ডাক্তারের কাছে, ইঞ্জিনিয়ারের কাছে এমজিএন র্যাক্স ইজ সামান্য জিনিস, বাট ফর গ্রামীণ গরিব পরিবার, গ্রামে যারা বসবাস করছে, এমজিএন র্যাক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দেম। আমি খবর নিয়েছি আজকে বক্তব্য দেওয়ার আগে যে এই পর্যন্ত এমজিএন র্যাক্স প্রকল্পে 100 দিনের যে কাজের গ্যারান্টি, তার মধ্যে কতদিন কাজ দেওয়া হয়েছে? নট মোর দেন 66 to 67 days। এই বছর চলে যাবে, ইন দি নেক্সট ফিউ ডেজ এই ফাইন্যান্সিয়াল ইয়ার ফিনিশড। এখনো কিন্তু 30-35 দিনের মতো কাজ দিতে হবে। অ্যানাদার পয়েন্ট হচ্ছে, যাই কাজ হয়েছে ফর 5 months বিল ইজ পেন্ডিং, এবং এই শ্রমিকদের টাকা দেওয়া হচ্ছে না। আই এম টেলিং, খবর নিয়ে দেখুন। আমি যখন খবর নিয়ে দেখলাম যে টাকা কেন দেওয়া হচ্ছে না, দি প্রবলেম ইজ উইথ দি স্টেট গভর্নমেন্ট। আপনি বা আপনাদের সরকার, আপনার সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী, সম্মান দিয়ে আপনাকে বলছি, 270 কোটি টাকার মতো যা খরচ হয়েছে, এটার ইউটিলাইজেশন সার্টিফিকেট আপনি দিতে পারেননি। এন্ড বিকজ অফ দ্যাট মহামান্য সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা আটকিয়ে দিয়েছে। Why it is to happen? এই গরিব মানুষের কি হবে? We must think about that. এবং এইটা যেন যে কোনো মাননীয় মন্ত্রী মহোদয়, অর্থমন্ত্রী হোক, মাননীয় মুখ্যমন্ত্রী হোক, যখন বক্তব্য রাখবেন, প্লিজ রিপ্লাই টু দিস পয়েন্ট। রেগা শ্রমিকরা জানতে চায়। আরেকটা হচ্ছে হেলথ। হেলথ আপনার ভালো দরকার, আমার দরকার, ফর এভরি ওয়ান অফ আস। এই হেলথ বাজেটটা আমি যখন দেখেছি, সেদিন মাননীয় অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয় মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। আসলে ভালো কাজ করলে তো ধন্যবাদ জানাতে হয়, এবং লিখিতভাবে স্বাস্থ্য,
মাননীয় অধ্যক্ষ মহোদয় 18 নম্বর পয়েন্টে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে এই সুযোগে, অর্থাৎ কোন সুযোগে, বাজেট ভাষণ দেওয়ার সুযোগে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা 2023 বাস্তবায়নের জন্য ধন্যবাদ দিতে চাই। এই সুযোগ ছাড়াও প্রতিনিয়তই আমি ধন্যবাদ দেব। কিন্তু হেলথ বাজেটটা আমি যখন দেখি, এই যে হেলথ বাজেটটা আপনারা এট এ গ্ল্যান্সে রেখেছেন, স্যার প্লিজ সি দিস বাজেট। I think it is roughly, I don't know, some 6.71% রেখেছেন in health. Is it 6.21%? এই বাজেট দিয়ে এতগুলো মানুষের, এত পরিবারের 5 লক্ষ টাকা করে এটা কি হবে? কোথা থেকে দেবেন? এই বাজেটটা এত বাজেট কম কেন? ইট ইজ মাই কোয়েশ্চেন। নাকি আবার ওই এইচডিএফসি এরগো প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো প্রাইভেট বীমা সংস্থাকে দিয়ে এটা করাবেন? এটা হবে না। কিন্তু এটা তো যে কোনো ব্যক্তি, আই হ্যাভ টেকেন হেলথ ইন্স্যুরেন্স ফ্রম রিলায়েন্স, আমি নিতে পারি। যেহেতু সরকার বলছে, মুখ্যমন্ত্রী বলছেন এই 5 লক্ষ টাকার কাভারেজ হবে এই যোজনায়, গুড, বাট হোয়াই দি বাজেট ইজ লেস? আমি কেন বাজেটটা বেশি কেন করেছেন এটা প্রশ্ন তুলছি না, হোয়াই দি বাজেট ইজ লেস। আরো একটা বিষয় এখানে একদম ভাবে দিয়েছেন, লোন। রাজ্য সরকার লোনের ইন্টারেস্ট দিতে দিতে অবস্থা শেষ। পেমেন্ট অফ ইন্টারেস্ট 5.34%। আপনারা দেখবেন স্টেটমেন্ট 6 পেজ নাম্বার 7, এই বাজেট এট এ গ্ল্যান্স এটা দিয়েছে। রিপেমেন্ট অফ লোনস, এটাও তো লোনের ব্যাপারই, 2.04%। সব মিলিয়ে কিন্তু 7.38%। আমরা শুধু এই 27,800 সামথিং কোটি টাকার মধ্যে এত শতাংশ টাকা কিন্তু ঋণের পরিশোধ করতে করতেই শেষ। মাই পয়েন্ট ইজ, তাতে কি হচ্ছে? বিকজ অফ দ্যাট ইউ হ্যাড টু রিডিউস দ্য বাজেট ইন রুরাল ডেভেলপমেন্ট পঞ্চায়েতে। আপনি দেখুন কি কি পরিমাণে, হোয়াট ইজ দি বাজেট? একটা পঞ্চায়েত, ত্রিপুরার 70 থেকে 80% মানুষ তারা এখনো দরিদ্র বলে পরিচিত। এই মানুষগুলোর তাদেরকে উপেক্ষা করে এই টার্গেটটাকে বাদ দিয়ে আমি যদি একটা বাজেট করি, শ্রেষ্ঠ ত্রিপুরা হবে? আই এম অনলি কোয়েশ্চেনিং। যদি হয় আমাকে প্রমাণ করুন কেন পঞ্চায়েত ডিপার্টমেন্টে, ভিলেজ কমিটিতে এই বাজেট এত কম হবে? আমাদের এই বাজেটের মধ্যে ওই দরিদ্র লোক 29 লক্ষ 30 লক্ষ লোককে আমাকে টার্গেট করে বাজেটটা তৈরি করতে হবে। And this has not happened in this budget. I can tell you, sir, this budget, although it has been printed in glossy paper, গতবারের চেয়ে এইবার কিন্তু কালার কম্বিনেশন, প্রিন্টিং আরো ভালোভাবে হয়েছে। বানান টানান খুব শুদ্ধভাবে লিখেছেন অর্থমন্ত্রীর যারা এই বাজেটটা প্রিন্ট করেছে। আমার মনে হচ্ছে গতবার আমাদের আলোচনার পর ভালো একটা প্রিন্টিং হাউসে গিয়ে এটা করেছেন। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। তবে একটা জিনিস এইখানে, বাজেট ভাষণের সর্বশেষে লিডার অফ অপোজিশন কি প্রশ্ন করে সরকারের কাছে? এসটিজিটি বেকার। দিস ইজ 4th সেশন ইন দি 13th অ্যাসেম্বলি। আমি কিন্তু এসটিজিটি বলে চিৎকার করছি। 22 সেপ্টেম্বর 2022 তারা পরীক্ষা দিয়েছে, এখনো রেজাল্ট বেরোলো না। দে আর কোয়েশ্চেনিং মি। এই মোবাইলটা যখন আমি চালু করি, হাজারো লোক আমাকে বলছে, স্যার নিনি ইয়াকুঙ্গো ক্লাই খুলমুই ননো সাও চিনি এসটিজিটি কখনো কি যাচ্ছেন? মানে কত মানুষ ফেসবুক, হোয়াটসঅ্যাপ, SMS দিয়ে জিজ্ঞেস করছে এসটিজিটির ব্যাপারটা বল। আমি বললাম, ভাই, কোনো গণতান্ত্রিক রাজ্যে, গণতান্ত্রিক দেশে বিরোধী দল চাকরি দিতে পারে না। আমি বলছি, বিরোধী দল শুধু প্রশ্ন করতে পারে, চাকরি দেবে কারা? চাকরি দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী। চাকরি দেবেন কে?
সিরিয়ালে 2 নম্বর মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয়, চাকরি দেবেন কে? অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। আমি পারবো না, আমি অনলি প্রশ্ন করতে পারবো। এদের পক্ষে আমি মাননীয় সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করছি, আপনি যখন বক্তব্য করবেন, এই এসটিজিটি ব্যাকারদের যে পরীক্ষাটা হলো 2022 সালে, রেজাল্টটা কবে হবে মানুষ এবং আমি জানতে চাই। আর এটা হচ্ছে, এটা 2 নম্বর প্রশ্ন আসছে, নেট স্লেট পিএইচডি, এটা নিয়ে যারা বিভিন্ন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বিভিন্ন প্রতিষ্ঠানে যারা পরীক্ষা দিয়েছে দেবে, সরকার গত 6 বছরে কোনো রিক্রুটমেন্ট উল্লেখযোগ্যভাবে করে নাই, তাদের বয়সের সীমা পেরিয়ে যাবে। এখন এদের প্রশ্ন হচ্ছে, চাকরি যেহেতু দিতে পারে নাই, নেট পিএইচডি স্লেটের ক্ষেত্রে বয়স সীমা যেন 5 বছর বৃদ্ধি করা হয়, এটা তাদের দাবি, এটাকেও একটু বলবে। আর আমাদের 3 নম্বর, অনলি 5টা কোয়েশ্চেন থাকবে, আমি বেশি প্রশ্ন করব, এটা আমার প্রশ্ন থাকবে জনগণের পক্ষে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, কর্মচারীরা বলছে যে আমাদের দিয়ে দেওয়া হবে কিনা, হ্যাঁ বা না। যেমন মাননীয় চেয়ারম্যান এখন আছেন, উনি খুব বিনয়ী মানুষ, হেসে আমার দিকে দেখছেন, এবং যেমন বলছে স্পিকার সাহেব আজকে বলেছেন এত কিছু বলার দরকার নেই, করবেন কিনা হবে কিনা জিজ্ঞেস, আমিও জিজ্ঞেস করছি কর্মচারীদের দিয়ে দেওয়া হবে কিনা, হ্যাঁ বা না, বাস। আর জুমিয়াদের পক্ষে এই জুমিয়া পুনর্বাসন আগামী কয়েক বছরের মধ্যে শেষ হবে কিনা, এটাও কিন্তু জুমিয়া অংশের মানুষরা এরা জানতে চায় এই সরকারের থেকে, যে 2টা শুকর এইসব নিয়ে আমাদের কিছু হবে না, এবং আমাদের চিরকালের জন্য আমরা যেন জুমিয়া পুনর্বাসন পাই। এই সরকার, মোদিজির আশীর্বাদ প্রাপ্ত ত্রিপুরা রাজ্যের সরকার, এটা যেন ব্যবস্থা গ্রহণ করেন, এটা তাদের প্রশ্ন। আর এই যে অ্যাসেম্বলিতে আমরা দাঁড়িয়ে বক্তৃতা করছি, মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় স্পিকার ওনার রুম থেকে এটা শুনছেন, মাননীয় চেয়ারম্যানকে আমি আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী এবং পরিষদীয় বিষয়ক মন্ত্রী মহোদয়ের নজরে আনছি। অ্যাসেম্বলি সেক্রেটারিয়েট বলছেন যে এই অ্যাসেম্বলিটা চলবে এখানে যদি কর্মচারী না থাকে। লাস্ট 6 ইয়ার্স অনেক রিটায়ারমেন্ট হয়ে গেছে, নো রিক্রুটমেন্ট, নো রিক্রুটমেন্ট। 1963 থেকে আমি দেখেছি, আমি রেকর্ড, আমি কিন্তু কালকে বমি করে দিয়েছি, কারণ বাইরের থেকে এসেই পড়াশোনা করতে করতে 8:30টার সময় বমি করে দিয়েছে, মাথা ঘুরে। তারপর আমি বললাম জনগণের জন্য প্রশ্নটা করতেই হবে, এবং হি অনলি টট মি। পূর্বতন বিরোধী দলনেতায় আমাকে এটা শিখিয়েছেন যে পড়তে হবে, জিজ্ঞেস করতে হবে, না আমি আস্কিং। 1963 থেকে এটলিস্ট এই 6 বছরের আগ পর্যন্ত, অর্থাৎ ওনারা যখন ছিলেন, মিনিমাম এভরি ইয়ার 8-10 জন করে রিক্রুটমেন্ট হতো এই বিধানসভায়। হোয়াই ইন দি লাস্ট 6 ইয়ার্স ইট হ্যাজ স্টপ? এটা আমার প্রশ্ন। যদি এই পবিত্র বিধানসভাকে স্মুথলি, এখন তো ওইখানে বক্স টক্স দেখা গেছে, এখানে লিখা আছে চ্যানেল 1 ককবরক, চ্যানেল 2 বেঙ্গলি, চ্যানেল 3 ইংলিশ, এগুলো হচ্ছে। যেহেতু এটা হচ্ছে, কর্মচারীরা যেন আরো সংখ্যায় বৃদ্ধি পায়, কাজ যেন তারা স্মুথলি করতে পারে, রিক্রুটমেন্টের ব্যবস্থা করবে। আর পরিশেষে একদম 1.5 মিনিটের মধ্যে আমি শেষ করছি, যে ককবরক চ্যানেলে যারা বলবে তাদের কিন্তু সংখ্যাটা বেশি করে দেবেন, কারণ ককবরক থেকে বাংলায় বলতে হবে, ককবরক থেকে ইংলিশটাকে করতে হবে। ইংলিশ, এটা তো বাস্তব, কারণ ইংলিশে যারা বলবে এরা বাংলায়, আমি জানি না ইংলিশ কেউ বললে ককবরক ব্যাপার তো আছে, তাহলে ককবরক যারা ট্রান্সলেট করবে এদের এক্সপার্টাইজটা ইংলিশে থাকতে হবে, বাংলায় থাকতে হবে, হিন্দিতে থাকতে হবে, দেন অনলি দে ক্যান ট্রান্সলেট। আপনারা ভেবে দেখুন, বাংলায় যারা করবেন তারাই করবে, আবার ইংলিশে তার। সো ককবরক ট্রান্সলেটরের সংখ্যা ওই সুনীল গাভাস্কাররা
বা অন্যান্য ক্রিকেট কমেন্ট্রিরা যারা বসে কমেন্ট্রি করেন, ওই কমেন্ট্রি বক্সে কিন্তু ওই সংখ্যাটা বাড়িয়ে নেবেন, তাতে কিন্তু সুবিধা হবে। জাস্ট লজিক্যালি থিঙ্ক, আমি ককবরকবাসী বলে এটা ডিমান্ড করছি না, কারণ দে হ্যাভ টু ট্রান্সলেট মোর, এইটুকু বলছি। এবং এই বাজেটটাকে অন্তত এইবার যদি সুযোগ থাকে, আমি যে পয়েন্টগুলো বললাম এগুলো সংশোধনে আনা যায় কিনা দেখুন, আর যদি নাও আনা যায় অন্তত অ্যাকসেপ্ট করুন এবং বক্তব্যের মাধ্যমে ত্রিপুরার 40-41 লক্ষ মানুষকে আশ্বস্ত করুন যে বিরোধী দলনেতা যে কথাগুলো বলেছেন এই কথাগুলো আগামী দিন আমরা কনসিডার করব জনগণের স্বার্থে। এই কথা বললে আমি খুব খুশি হব। এই কয়েকটি কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।